নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্কে। এই ভিডিওতে আমরা এবিটিএ টেস্ট পেপার 2024-25 থেকে ভূগোল বিষয়ের পেজ নাম্বার 348-এর সমস্ত এমসিকিউ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, বিভাগ কয়ের একেরগুলো বলেছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 অবরোহণের একটি নিয়ন্ত্রক হলো, এটা হবে অপশন খ ভূমির ঢাল। 2 বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হলো, এটা হবে অপশন ক বারখান। 3 এল নিনোর প্রভাবে ভারতীয় উপমহাদেশে সৃষ্টি হয়, এটা হবে অপশন গ খরা। 4 একটি আকস্মিক বায়ু হলো, এটা হবে অপশন খ টর্নেডো। 5 সবচেয়ে শক্তিশালী জোয়ার সৃষ্টি হয়, এটা হবে অপশন ক অমাবস্যাতে। 6 আটলান্টিক মহাসাগরে সর্ববৃহৎ মৎস্য শিকার কেন্দ্রটি হলো, এটা হবে অপশন ঘ গ্র্যান্ড ব্যাংক। 7 পরিবেশকে দূষণমুক্ত হতে সাহায্য করে, এটা হবে অপশন গ জৈব ভঙ্গুর বর্জ্য। 8 ছোটনাগপুর মালভূমির পশ্চিমাংশে অবস্থিত উঁচু অঞ্চলকে বলা হয়, এটা হবে অপশন ক পাট অঞ্চল। 9 ভারতের যেখানে প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এসে পৌঁছায়, এটা হবে অপশন ক কেরল। 10 মরুমৃত্তিকার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এটা হবে অপশন খ হিউমাস থাকে না। 11 একটি উচ্চ ফলনশীল ধান হলো, এটা হবে অপশন ক জয়া। 12 টিস্কো অবস্থিত, এটা হবে অপশন খ জামশেদপুরে। 13 পশ্চিমবঙ্গে প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চলটি অবস্থিত, এটা হবে অপশন গ সল্ট লেক। 14 4 ডিগ্রি বাই 4 ডিগ্রি ব্যবধানে যে মানচিত্র তৈরি হয় তাকে বলে, এটা হবে অপশন ক মিলিয়ন সিট। এরপর 2 দাগের 1 বলেছে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করতে। 2 1 বলেছে মধ্য এশিয়ার পার্বত্য ভূমি পৃথিবীর সর্বপ্রধান জলবিভাজিকা, এটা শুদ্ধ। 2 2 রাজস্থানে প্লায়া হ্রদ ধাঁধ নামে পরিচিত, এটা শুদ্ধ। 2 3 ওজোন স্তর ক্ষয়ের জন্য সিএফসি দায়ী নয়, এটা অশুদ্ধ। 2 4 জীববৈচিত্র্য রক্ষার জন্য বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন, এটা শুদ্ধ। 2 5 ভারতে সর্বাধিক জলসেচ করা হয় সেচ খালের মাধ্যমে, এটা অশুদ্ধ। 2 6 জেট বায়ু হলো একটি ধীর গতির বায়ুস্রোত, এটা অশুদ্ধ। 2 7 দূর সংবেদন ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল আকারে তথ্য সংগৃহীত হয়, এটা শুদ্ধ। এরপর 2 বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2 1 বলেছে নদীর সঞ্চয় কার্যে গঠিত হাত পাখার মতো দেখতে ভূমিরূপটির নাম ড্যাশ, উত্তর হবে পলল ব্যাজনী। 2 2 লোয়েস কথাটির অর্থ ড্যাশ, উত্তর হবে স্থানচ্যুত বস্তু। 2 3 উত্তর গোলার্ধের পর্বতের ড্যাশ ঢালে সূর্যকিরণ লম্বভাবে পড়ে, উত্তর হবে দক্ষিণ ঢালে। 2 4 সংযোগ অবস্থান দেখা যায় ড্যাশ তিথিতে, উত্তর হবে অমাবস্যা। 2 5 গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার একটি বিশেষ প্রক্রিয়া হলো ড্যাশ, উত্তর হবে শোষণ। 2 6 অস্ট্রেলিয়ায় প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুর নাম ড্যাশ, উত্তর হবে ব্রিক ফিল্ডার। 2 7 অনুপ্রবেশ ঘটলে কোনো দেশের জনসংখ্যা ড্যাশ পাবে, উত্তর হবে বৃদ্ধি। এরপর 2 3 বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2 3 1 বলেছে প্রান্ত গ্রাবরেখা কোথায় দেখা যায়, উত্তর হবে উপত্যকা হিমবাহের শেষ প্রান্তে। 2 3 2 হোমোস্ফিয়ারের বিস্তার লেখো, উত্তর হবে ভূপৃষ্ঠ থেকে 90 কিলোমিটার। 2 3 3 বান ডাকা কখন দেখা যায়, উত্তর হবে বর্ষাকালে। 2 3 4 বেট কাকে বলে, উত্তর হবে সিন্ধু গাঙ্গেয় সমভূমির নবীন পলিগঠিত খাদার সমভূমি পাঞ্জাবে বেট নামে পরিচিত। 2 3 5 বর্জ্যের পুনর্নবীকরণের একটি উদাহরণ দাও, উত্তর হবে পুরনো কাগজ থেকে নতুন কাগজ প্রস্তুত।
2-এর 3-এর 6 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো। উত্তর হবে আনাইমুদি। 2-এর 3-এর 7 কোন বহির্জাত শক্তির প্রভাবে অ্যারেট সৃষ্টি হয়? উত্তর হবে হিমবাহ। 2-এর 3-এর 8 গ্রিড কি? উত্তর হবে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার জালককে গ্রিড বলে। এরপর 2-এর 4 বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকেরগুলি মিলিয়ে লেখো। 2-এর 4-এর 1 গির, এটা হবে অপশন 3 অভয়ারণ্য। 2-এর 4-এর 2 ঋতু, এটা হবে অপশন 1 মৌসুমি। 2-এর 4-এর 3 HMT, এর অর্থ হলো হিন্দুস্তান মেশিন টুলস, এটা হবে অপশন 4 বেঙ্গালুরু। 2-এর 4-এর 4 মেঘালয়, এটা হবে অপশন 2 শিলং। এরপর বিভাগ গয়ে 3-এর দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-এর 1 বলেছে ভূমিরূপ বলতে কি বোঝায়? উত্তর হবে ভূপৃষ্ঠের উপরিভাগের বিভিন্ন আকার, গঠন, উচ্চতা, ঢাল, বন্ধুরতা প্রভৃতি একত্রিতভাবে পৃথিবীর বিভিন্ন স্থানের বহিরাঙ্গের যে বৈচিত্র্যতা বা নকশা গঠন করে তাকে ভূমিরূপ বলে। এরপর 3-এর 1-এর অথবাটা বলেছে মৌসুমী বায়ুর ঋতুগত বিভাগগুলি লেখো। উত্তর হবে গ্রীষ্মকাল এপ্রিল থেকে মে মাস, বর্ষাকাল জুন থেকে আগস্ট, শরৎকাল সেপ্টেম্বর অক্টোবর, হেমন্তকাল নভেম্বর, শীতকাল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি ও বসন্তকাল মার্চ মাস। এরপর 3-এর 2 বলেছে উষ্ণতার প্রসর কাকে বলে? উত্তর হবে কোনো স্থানের কোনো নির্দিষ্ট বছরের উষ্ণতম ও শীতলতম মাসের বা কোনো দিনের গড় সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার বিয়োগফলকে সেই স্থানের উষ্ণতার প্রসর বলা হয়। এরপর 3-এর 2-এর অথবাটা বলেছে জোয়ার ভাটা সৃষ্টির 2টি কারণ লেখো। উত্তর হবে ক সূর্য ও চাঁদের আকর্ষণ, আর খ পৃথিবীর আবর্তনজনিত বিকর্ষণ বা কেন্দ্রাতিক বল। এরপর 3-এর 3 বলেছে বর্জ্যের পরিমাণগত হ্রাসের 2টি উপায় লেখো। উত্তর হবে ক গৃহস্থালী ও অন্যান্য কাজে যাতে বেশি আবর্জনা তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। খ জিনিস অপচয় না করে জীবনযাত্রার মান পাল্টে ও ব্যবহার করা জিনিস সরাসরি ফেলে না দিয়ে আবর্জনা সৃষ্টি হ্রাস করতে হবে সকলের মিলিত প্রচেষ্টায়। 3-এর অথবাটা বলেছে ভাগীরথী হুগলি নদীকে দূষণমুক্ত করার 2টি প্রয়োজনীয়তা লেখো। উত্তর হবে ক এই নদীর বাস্তুতন্ত্র অত্যন্ত সমৃদ্ধ, তাই জলজ বাস্তুতন্ত্র রক্ষা করতে এই নদীকে দূষণমুক্ত রাখা প্রয়োজন। খ এই নদীর জলকে সেচের কাজে, পানের কাজে, স্নানের কাজে ব্যাপকভাবে ব্যবহার করা হয়, তাই এই নদীর জলকে দূষণমুক্ত রাখতে হবে। এরপর 3-এর 4 বলেছে মরুস্থলী কি? উত্তর হবে রাজস্থান সমভূমির পশ্চিম দিকে পাথুরে অঞ্চল বা হামাদার পশ্চিমে যে বিস্তীর্ণ উদ্ভিদহীন বালুকাময় প্রান্তর দেখা যায় যা ভারতীয় সীমান্ত পেরিয়ে পাকিস্তান পর্যন্ত বিস্তৃত তাকে মরুস্থলী বলে। এরপর 3-এর 4-এর অথবাটা বলেছে 2টি স্থানীয় বায়ুর নাম লেখো। উত্তর হবে লু এবং আধি। এরপর 3-এর 5 বলেছে কৃষি বনসৃজন বলতে কি বোঝো? উত্তর হবে কৃষকের নিজের অধিকারভুক্ত জমি বা পতিত জমিতে কৃষি ফসল উৎপাদনের পাশাপাশি কাঠ, সবুজ সার, ছায়া, ঔষধ, ফলমূল প্রভৃতি আহরণের জন্য গাছপালা লাগিয়ে যে বনভূমি সৃষ্টি করা হয় তাকে কৃষি বনসৃজন বলে। এরপর 3-এর 5-এর অথবাটা বলেছে যোগাযোগ ব্যবস্থার 2টি মাধ্যমের নাম লেখো। উত্তর হবে মোবাইল ফোন এবং ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার। এরপর 3-এর 6 বলেছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংজ্ঞা দাও। উত্তর হবে যে মানচিত্রে ভূপৃষ্ঠের কোনো স্বল্প পরিসর স্থানের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলিকে বিভিন্ন প্রচলিত প্রতীক চিহ্নের সাহায্যে দেখানো হয় সেই মানচিত্রকে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বলে। 3-এর 6-এর অথবাটা বলেছে উপগ্রহ চিত্রে জলাভূমি ও বনভূমিতে ব্যবহৃত রঙের উল্লেখ করো। উত্তর হবে উপগ্রহ চিত্রে জলাভূমিগুলিকে দেখাতে নীল আর বনভূমিগুলিকে দেখাতে লাল রং ব্যবহৃত হয়। এরপর বিভাগ ঘয়ের 4-এর দাগের বলেছে সংক্ষিপ্ত প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। দেখো 4-এর 1 বলেছে বদ্বীপ সৃষ্টির অনুকূল অবস্থা লেখো। উত্তর হবে ক নদীর মোহনা মুখে নদীর জলের গতিবেগ কম হওয়া বাঞ্ছনীয়। খ নদীর দ্বারা অধিক পরিমাণে পলল বহন করে আনতে হবে মোহনার নিকট। গ নদীর মোহনার সম্মুখে সমুদ্রের গভীরতা কম হওয়া প্রয়োজন। ঘ সমুদ্রের যে অংশে নদী এসে মিলিত হয় সেখানে সমুদ্রের দিকে ঢাল মৃদু হতে হবে। ওয়া নদীর মোহনায়
জোয়ার ভাটার প্রকোপ কম থাকা প্রয়োজন, তবেই বদ্বীপ গঠনের কাজ সহজ হয়। চ মোহনার কাছে নদী প্রবাহের বিপরীত দিকে বায়ু প্রবাহিত হলে বদ্বীপ গঠনের কাজ দ্রুত হয়। এরপর 4-এর 1-এর অথবাটা বলেছে অশ্ব অক্ষাংশের বর্ণনা দাও। উত্তর হবে উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখার নিকটবর্তী 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি, উত্তর অক্ষরেখার মধ্যবর্তী কর্কটীয় উচ্চচাপ বলয়ের বায়ু নিম্নমুখী হওয়ার জন্য এর কোনো পার্শ্ব প্রবাহ থাকে না। এই অঞ্চলে তাই ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ুপ্রবাহ পরিলক্ষিত না হয়ে এক শান্তভাব বিরাজ করে। এই জন্য এই অঞ্চলকে কর্কটীয় শান্ত বলয় বলে। প্রাচীনকালে পালতোলা জাহাজগুলো কর্কটীয় শান্ত বলয়ে অর্থাৎ আটলান্টিক মহাসাগরে এলে গতিহীন হয়ে পড়ত। শোনা যায় উত্তর আমেরিকা থেকে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জগামী কোনো এক জাহাজের লোকজন পানীয় জলের অপচয় ও অভাবের আশঙ্কায় তাদের ঘোড়াগুলি এখানে সমুদ্রে নিক্ষেপ করেছিল। সেই থেকে কর্কটীয় শান্ত বলয়ের অন্তর্গত 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষরেখাগুলিকে অশ্ব অক্ষাংশ বলা হয়। আবার কোনো বিজ্ঞানীর মতে উত্তর গোলার্ধের কর্কটীয় শান্ত বলয় অর্থাৎ 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশের সঙ্গে দক্ষিণ গোলার্ধের মকরীয় শান্ত বলয়টিকেও অর্থাৎ 25 থেকে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ অশ্ব অক্ষাংশ বলা হয়। এরপর 4-এর 2-এর বলেছে বর্জ্য পদার্থের 3টি উৎসের উল্লেখ করো। উত্তর হবে ক গৃহস্থালী বর্জ্য। দৈনন্দিন জীবনযাপনজনিত কারণে আমাদের বাসগৃহ থেকে নানা ধরনের জৈব ভঙ্গুর বর্জ্য যেমন তরিতরকারির খোসা, ফলমূলের খোসা, মাছ মাংসের উচ্ছিষ্ট অংশ প্রভৃতি। অজৈব অপচনশীল বর্জ্য যেমন প্লাস্টিক ও পলিথিনের প্যাকেট, ভাঙা চিরুনি, অব্যবহৃত টুথব্রাশ প্রভৃতি। খ শিল্প বর্জ্য। শিল্প কলকারখানা থেকে নিষ্কাশিত অবাঞ্ছিত কঠিন, তরল ও গ্যাসীয় বর্জ্য পদার্থ যেগুলি মানুষের স্বাস্থ্যহানি ঘটায় এবং পরিবেশ দূষণ সৃষ্টি করে সেগুলি হলো শিল্প বর্জ্য, যেমন ফ্লাই অ্যাশ, ব্যাটারি, অ্যাসিড, নানা রকমের ক্ষতিকারক গ্যাস প্রভৃতি। এবং গ কৃষিজ বর্জ্য। কৃষিক্ষেত্রে ব্যবহৃত অজৈব রাসায়নিক সার, কীটনাশক প্রভৃতি মৃত্তিকা ও জল দূষণ ঘটায়। আবার ফসলের খোসা, পাতা প্রভৃতি জৈব বর্জ্য উৎপন্ন হয়। 4-এর 2-এর অথবাটা বলেছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো। উত্তর হবে ক বর্জ্য পদার্থ মানুষের স্বাস্থ্যের ও পরিবেশের যে ব্যাপক ক্ষতি করে সে সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। খ রাস্তাঘাট, বিদ্যালয়, খেলার মাঠ, বাড়ির আশপাশ প্রভৃতি স্থানে শিক্ষার্থীরা বর্জ্যমুক্ত করার উদ্যোগ গ্রহণ করতে পারে। গ বর্জ্য পদার্থগুলি নিয়ন্ত্রণের জন্য কী নিয়ম অনুসরণ করলে ক্ষতির পরিমাণ কম হয় সে সম্পর্কে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। ঘ মাঝে মাঝে বিদ্যালয় নিজের এলাকার পরিবেশে বর্জ্যের ক্ষতিকারক দিকগুলি নিয়ে সচেতনতামূলক বিতর্ক, আলোচনা, মিছিলের আয়োজন করে সচেতনতা বাড়াতে পারে। এরপর 4-এর 3-এর বলেছে চিরহরিৎ উদ্ভিদের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর হবে ক সারা বছর এই উদ্ভিদে সবুজ পাতা দেখা যায়। খ চিরহরিৎ উদ্ভিদের অসংখ্য ডালপালা, প্রচুর পাতা ও কাষ্ঠল কাণ্ড দেখা যায়। গ এই উদ্ভিদের পাতাগুলি বেশ প্রশস্ত হয় এবং পাতায় প্রচুর পত্ররন্ধ্র থাকে। এরপর 4-এর 3-এর অথবাটা বলেছে ঋতু অনুসারে ফসলের শ্রেণীবিভাগ করো। উত্তর হবে ঋতুভেদে ফসলের 3টি প্রকারভেদ দেখা যায়, যথা রবি শস্য, খারিফ শস্য এবং জাইদ শস্য। শীতকালে প্রধানত জলসেচের উপর নির্ভর করে ভারতে যে সকল ফসলের চাষ করা হয় সেই সব ফসলকে রবি শস্য বলে, যেমন গম, যব, আলু, তৈলবীজ প্রভৃতি। আবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসার সময় অর্থাৎ বর্ষার শুরুতে যেসব শস্যের চাষ আরম্ভ হয় এবং শীতের শুরুতে কাটা হয় সেগুলিকে খারিফ শস্য বলে, যেমন ধান, কার্পাস, মিলেট প্রভৃতি। আবার গ্রীষ্মকালে মূলত ফেব্রুয়ারি মার্চ মাসে যেসব ফসল চাষ করা হয় এবং বর্ষার আগে মূলত মে জুন মাসে যাদের তোলা হয় তাদের জাইদ শস্য বলে, যেমন আউশ ধান, বাদাম প্রভৃতি। এরপর 4-এর 4 বলেছে উপগ্রহ চিত্রের 3টি ব্যবহার লেখো। উত্তর হবে ক পৃথিবীর দুর্গম এলাকাগুলিতে সম্পদ খোঁজার কাজে উপগ্রহ চিত্রগুলি ব্যবহার করা হয়। খ সমুদ্রের বিভিন্ন মৎস্যক্ষেত্রগুলোর অবস্থান চিহ্নিত করতে উপগ্রহ চিত্র কাজে লাগে। গ আবহাওয়ার পূর্বাভাস প্রদান, বায়ুমণ্ডলীয় গোলযোগগুলির উৎস ও বিস্তার জানতে উপগ্রহ চিত্রগুলি
ব্যবহার করা হয়। এরপর 4-4 অথবাটা বলেছে টিসিসি এবং এফসিসি বলতে কী বোঝো? উত্তর হবে ভূপৃষ্ঠস্থ বস্তুগুলিকে আমরা সাধারণ চোখে যে রঙে দেখতে পাই সেই রঙেই যদি উপগ্রহ চিত্রে ওই বস্তুগুলিকে উপস্থাপনা করা হয় তাহলে সেই উপগ্রহ চিত্রগুলিকে টিসিসি বা ট্রু কালার কম্পোজিট বলে। এই ধরনের চিত্রে নীল, সবুজ ও লাল তরঙ্গরশ্মি আর তাদের সমন্বয়কে ব্যবহার করে চিত্রগুলি প্রস্তুত করা হয়। এফসিসি যদি প্রকৃত রঙের পরিবর্তে অন্য রং দ্বারা ভূপৃষ্ঠস্থ বস্তুগুলিকে উপগ্রহ চিত্রে দেখানো হয় তাহলে সেই উপগ্রহ চিত্রগুলিকে এফসিসি বা ফলস কালার কম্পোজিট বলে। যেমন উদ্ভিদের রং সবুজের পরিবর্তে লাল রং দ্বারা প্রকাশ করা হয় উপগ্রহ চিত্রে। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরের ভিডিও নোটিফিকেশন তোমরা সকলের আগে পেতে পারো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।